বলতে আমার কাছে একটা আবেগপ্রবণ দিক, কেননা আমি বেশ 7 দিন হচ্ছে ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়েছি। এটা আমার কাছে একটা লম্বা জার্নি, 19 বছরের জার্নি ছিল না। আমি 2006-তে মোহনবাগান জয়েন করেছি, 2024-এ ছাড়লাম। আমার কাছে জার্নিটা টোটাল 24 ইয়ার্সের জার্নি। আমি একদম ছোট থেকে খেয়েছি, যখন আমার 4 থেকে 5 বছর বয়স, তখন থেকে বাবা আমাকে মধ্যে নিয়ে যেতেন। তো যদি কেউ বলা হয় যে এটা 19 বছর জানি না, এটা আমার হোল লাইফে জার্নি। আমার এখনো মনে আছে যখন আমি ছোটবেলায় বাবার সাথে মাঠে যেতাম, বা ছোটবেলায় যখন আমি ট্রেনে করে প্র্যাকটিস যেতাম, সকালবেলায় যখন ট্রেনে নামতাম 5টার সময়, কোনো স্টেশনে কোনো রিক্সা থাকতো না, কোনো ভ্যান থাকতো না, আমি দৌড়ে দৌড়ে প্র্যাকটিসে যেতাম। আর পেছন থেকে কুকুর তাড়া করতো। তো মনে আছে এইভাবে আমি প্র্যাকটিস দৌড়ে দৌড়ে আমাকে বলতে হবে ওয়ার্ম আপ হয়ে যেত। আমার কোচ এভাবেই বলতে হবে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করে উঠে তখন আমি আবার কলকাতা প্র্যাকটিসে আসতাম, বিকেলের প্র্যাকটিসে। সকালে ফার্স্ট হাফে প্র্যাকটিস স্কুলে যেতাম, স্কুল শেষ হতো, আবার বিকেলে প্র্যাকটিস করতে কলকাতা আসতাম। এইভাবে তখন স্ট্রাগল তোমার চলছিল। আমি যখন পিএফএ জয়েন করি, ইট ওয়াজ ব্যাক টু 2006। সেখান থেকে 2006 বছর আমি পিএফএতে ছিলাম। সত্যি বলতে আমার খুবভাবে মনে হয় প্রত্যেকটা মানুষের, যখন আমরা ছোটবেলায় স্ট্রাগল করি, ছোটবেলায় আমরা যখন কিছুভাবে আমরা শিখছি, দেখছি, তখন আমরা একটা এম নিয়ে সবাই আমরা সবসময় বড় হই, যে আমরা ভাবি যে এমটাকে আমাকে টাচ করতে হবে। কিন্তু সেই এমটা টাচ করা সবসময় আমাদের নিজেদের হাতে থাকে না, সব থেকে বেশি থাকে তার বাবা মায়ের হাতে। তার বাবা মা কিভাবে একটা বাচ্চাকে বড় করছে, কিভাবে বাচ্চাকে তাকে কিভাবে পজিটিভ কথা বলছে, তাকে কিভাবে আগে নিয়ে যাচ্ছে, সব থেকে বড় কথা। আমার কাছে আমার বাবা মা যদি না থাকতো আমি কখনো এগোতে পারতাম না। আমি এখনো বলছি, আমি ছোটবেলায় হয়তো বা এত কারেক্টেড ছিলাম না যতটা বাবা মা আমাকে সবসময় বুঝিয়ে আমাকে যেভাবে নিয়ে আসতো। আমি যখন জয়েন করি টাটা ফুটবল একাডেমি, তখন থেকে আমি আরও বেশি স্ট্রাগল করা শুরু হয় লাইফে। পুরো লাইফ যতদিন পাই সবার স্ট্রাগল থাকে, এই সবার স্ট্রাগল থাকে। আমার খুবভাবে মনে হয় যে অনেকেই বলছে, একটু একটু আগে আমাকে একজন বললো যে আমি একটু তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়েছি। হয়তো সত্যি বলতে গেলে কি, আমার লাস্ট কিছু মাস ধরে মনে হয়েছে হয়তো আমার রিটায়ারমেন্টে নেওয়া উচিত। কেননা আমি আমার যেটুকু সার্ভিস দেওয়ার, আমি সেটুকু সার্ভিস আমি মনে করেছি আমি আমার দিক থেকে দিতে পেরেছি। এবং হয়তো বা আমি আরেকটু বেটার কিছু করতে, বেটার কিছু হয়তো অনেকেই সবাই আমরা সবাই আরও বেটার সবসময় বেটারকে এক্সপেক্ট করি। কিন্তু আশা বা চাওয়া কোনো শেষ থাকে না। কিন্তু আমার মনে হচ্ছে যেটুকুনি আমার চাওয়া, যেটুকু আমার দেওয়া, সেটুকু আমি আমার 100% দিয়েছি। এবং আমার মনে হচ্ছে যে এই সময়টা আমার রিটায়ারমেন্ট নেওয়ার রাইট টাইম, যখন সঠিক সময় আমার মনে হচ্ছে এটার জন্য আমি ফুটবল থেকে বেরিয়েছি। আমার আরেকটা জিনিস খুব বলার আছে। আমি যত বছর কলকাতা ময়দানে খেলেছি, যত বছর কলকাতা ময়দানে ছিলাম, তত বছর যারা আমাকে দেখেছে, চিনেছে, তারা জানে যে আমি কখনো কোনো কন্ট্রোভার্সি, কখনো কোনো গ্রাউন্ডে, কখনো কোনো দেশের মধ্যে থাকিনি। সবসময় একটা খুব একটা সিম্পল লাইফ লিড করা থাকতো। একটা সাথে করতাম, ক্লাবে যেতাম, হাসি মুখে যেতাম, সবার সাথে কথা বলতাম, প্র্যাকটিস করতাম, সেগুলো সবাই বেরোতাম। একটা জিনিস ছিল, আমি লেট করতাম, যেটা আজকে আমাদের হয়েছে, এটা আমার থেকে লেট করতাম। তা আমাদের আমি বলছি যে আমার সাথে প্রত্যেকটা মানুষের সবসময় একটা সম্পর্ক ছিল। সেটা মালি থেকে শুরু করে, আমার ক্লাবের অফিসিয়াল থেকে শুরু করে, আমার সাংবাদিক বন্ধুগণ, সবার সাথে তার সম্পর্ক ছিল। একটা সত্যি কথা বলতে, আপনারা সাংবাদিক বন্ধুগণ আজকে বলতে আমি এখনো বলবো যে আমি সবসময় এটা বলি, আপনারা না থাকলে আমরা কখনো যে ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার, যে কোনো মানুষ আমরা এত বড় হতে পারতাম না। আপনারা আমাদেরকে যদি কেউ আজকে সুলতান যে কেউ কথা বলুন, সে বাইশু বলুন, ডাইরেক্টর বলুন, সুনীল বলুন, যে কেউ বলুন, যদি কেউ মানুষ চিনেছে, সেটা আপনারা চিনিয়েছেন মানুষকে। আপনারা আপনাদের কলমের এত জোর, আপনারা এতটা একটা প্লেয়ারকে যেভাবে আপনারা প্রমোট করেছেন, যেভাবে কখনো আমি আমার কথা বলছি, আমাকে প্রত্যেকটা সরকার থেকে শুরু করে অনেকেই আছে আমাকে একদম ছোট থেকে যেভাবে সাপোর্ট করেছে, আমি প্রত্যেকটা মানুষের কাছে হ্যাটস অফ। আমি আজকে যারা আসতে পারতাম না, আপনারা না থাকেন, কারণ আপনারা বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখার সবার আগে আপনারা পারবেন। বেঙ্গল ফুটবল বেঁচে থাকবে যদি আপনারা ঠিক থাকেন, সব কিছু আপনারা ঠিক রাখেন, আপনারাই পারবেন বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখবেন। এখনো বলছি, আমি অনেস্টলি বলছি, বেঙ্গল ফুটবল আগে যেরকম ছিল, আমাদেরকে আরো অনেক ডেভেলপ করতে হবে, অনেক প্লেয়ার তুলতে হবে। আপনাদেরকে বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা আপনাদের হাতে রয়েছে। আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা রয়েছে, যারা এক্স প্লেয়াররা আছি। আমাদেরকে আমি আমাকে বলেছি, যদি আমাদেরকে কোনোভাবে কাজে লাগানো যায়, কোনোভাবে আমাদের যদি হেল্প করা যায়, আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই যে একটা মহিলা টিম করেছেন,
আমি সত্যি বলছি যে এইরকম উদ্যোগে যদি কখনো কোনো সিনিয়র প্লেয়ারকে কাজে লাগাতে হয়, কখনো কোনো আমাদের মতো আমাকেও যদি বলেন যে কখনো আমাকে আসতে বা কখনো হেল্প করতে, আমাদের অলওয়েজ আমি সবসময়ের জন্য আছি। এবং আমি এটাও কথা বলছি যে আপনারা যেটা প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেক অনুষ্ঠানে ছিল সেইভাবে সেই দিক থেকে দাঁড়িয়ে বলছি আমি পুরো লাইফ আপনার কাছে লাভ করবো, পুরো লাইফ যেটুকু আছি, যেটুকু দাঁড়িয়েছি, যেটুকু এসেছি সেটুকু আপনারা ছাড়া আমি হয়তো অনেকটা। তো এটুকু কৃতজ্ঞতা আমারও থাকা উচিত যে আপনারা যদি আগে কখনো কোনো ইনিশিয়েটিভ নেন, যদি আমার দিক থেকে কোনো রকম হেল্প লাগে, শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে আমার 2-3টে কোম্পানি রয়েছে, আমার কিছু বিজনেস রয়েছে, আমার একটা রিসর্টও রয়েছে, আমার দুটো রেস্টুরেন্টও রয়েছে। তো যদি কখনো আমরা কোনোভাবে যদি অ্যাসোসিয়েট হতে পারি ইন কামিয়া ফিউচার প্লিজ ক্লাবের সাথে, আমার অবশ্যই খুব ভালো লাগবে। তো এটুকুই বলতে পারি যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ। একটা লম্বা জার্নি আমার শেষ হয়েছে এবং আগামী দিনে অনেক প্লেয়ার আমাদের বেঙ্গল থেকে তুলে আনতে হবে। আর বেঙ্গল থেকে তুলে আনতে গেলে আজকে আমরা সবাই যারা আছি আমরা সবাই একসাথে তুলতে হবে, আমরা সবাই মিলে একসাথে কিছু করতে হবে। এবং সেই করার জন্য আমাদের, আমি জানি আমার দুটো একাডেমি ছিল, সেই একাডেমি বেস করে বলছি যে অনেক বাধা বিপত্তি আমাদের থাকে, সেই বাধা বিপত্তিগুলোকে আমাদেরকে সেই প্লেয়ার তুলে আনতে হবে। তুলে আনার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে থাকতে হবে, আমরা বেঙ্গল ফুটবলকে শেষ দিতে পারি না। সেই জন্য আমার যা করা দরকার, আমাকে যদি কখনো কোনোভাবে কাজে লাগাতে পারেন দাদা, আমি সবসময় রয়েছি। এবং আপনাদের সবাইকে এক থেকে বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে, আমার এটুকুই বলার ছিল। আর অনেক ধন্যবাদ আপনারা আমাকে এবং আমার স্ত্রীকে যে সম্মান দিয়েছেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। অনেক ধন্যবাদ দাদা। এটা একটা একটা কোশ্চেন, যে কোশ্চেন অ্যান্সার আমি অনেক জায়গায় দিয়েছি, তো আমি আপনাদের সামনে কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। শুধুমাত্র গোলকিপার বলবো না, যদি দেখা যায় সেই অর্থে আমাদের বাঙালি ফুটবল অনেক কমে গেছে। এখন দেবজিৎ, রবির, প্রীতম, সার্থক, এই কজন প্লেয়ারের বাদে তারপর যদি একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে রবি। আমরা বাঙালি প্লেয়ার সেই অর্থে দেখতে পাচ্ছি না, তার মানে কি বাংলা ফুটবল শেষ নয়? এখন যেভাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে ক্যাম্প গড়ে উঠেছে, যেভাবে প্রত্যেকটা বাবা মা বাচ্চাদেরকে নিয়ে আসছে কয়েক বছর ধরে, সেটা আগের থেকে অনেক বেশি বেড়েছে। কিন্তু আমার কোথাও মনে হয়েছে যখন কলকাতা লিগে কোনো বাঙালি প্লেয়ার বা যখন কোনো ম্যাচ টুর্নামেন্ট হতো কলকাতা লিগে, প্রত্যেকটা প্লেয়ার এক্সপেক্ট করতো যে আমি মোহনবাগান খেলবো বা ইস্টবেঙ্গল খেলবো বা মডার্ন খেলবো। কিন্তু এখন যে প্ল্যাটফর্মটা অনেকটা টাফ হয়ে গেছে, তার এই কারণ যদি আজ থেকে 5-6 বছর আগে দেখা যায় যতগুলো বাঙালি প্লেয়ার মোহনবাগান বা ইস্টবেঙ্গল টিমে ছিল, সেই পরিমাণটা কিন্তু অনেক কমে গেছে। আমি অনেস্টলি বলছি, আপনি একটা সময় জানবেন যখন নাইট রাইডার্সে একটা সময় বাঙালি প্লেয়াররা কিন্তু ছিলই না, সব বেরিয়ে গেছিল, ঋতিকেও বাইরে দিয়ে খেলতে হয়েছিল। তখন একটা কথা উঠেছিল যে কোনো ক্রিকেট প্লেয়ার, বাঙালি প্লেয়ার নাইট রাইডার্সে নেই। ঠিক তেমনই একটা সময় ধীরে ধীরে আমাদের দিকে চলে আসছে। আমি বলতে এটাও বাধ্য হচ্ছি, যখন প্রীতম কোটাল খুব ভালো ফর্মে, আমার মনে হয় প্রীতমকে রাখা উচিত ছিল সেই সময় আমাদের সাথে, আমাদের বাঙালির সাথে, আমাদের ফুটবলের সাথে। এরকম কিছু প্লেয়ার যারা এখনো বাইরে স্টেটে খেলছে, তাদেরকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কেন ফিরিয়ে আনতে হবে? যারা আমরা এখানে প্লেয়ার্সরা রয়েছে, ইয়াং প্লেয়ার্সরা রয়েছে, তারা আজকে আশিক কুরানিকে দেখে বড় হবে না, তারা আজকে সৌভিককে দেখে বড় হবে, তারা আজকে দেবজিৎকে দেখে বড় হবে। তো বাঙালি প্লেয়ারদেরকে আমাদেরকে ফার্স্ট এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে, বাঙালি ফিরিয়ে আনতে হবে। যদি বাঙালি প্লেয়ার আমরা ফিরিয়ে আনি, আমরা অনেক জেনারেশন থেকে অনেক বাচ্চা দেখতে পাবো যাদেরকে টার্গেট করে আজকে আমরা দেখতে পাবো যে বাঙালি প্লেয়ার উঠবে। তো সেটা আমার মনে হয় আমাদের ক্লাব অফিসিয়ালদের দায়িত্ব হবে, এবং সেই ক্লাবের অফিসিয়ালদের জন্য কাছে পৌঁছানোর জন্য আপনারা পারবেন, আপনারা কথা তুলতে পারবেন যে আমাদের বাঙালি প্লেয়ারকে রাখতে হবে। আমার খুবভাবে মনে হয়েছে যে এখন কিন্তু অনেক টুর্নামেন্ট হচ্ছে, এই নয় যে হচ্ছে না, অনেক স্টেজে টুর্নামেন্ট হচ্ছে, প্রুভ করা জায়গা আছে, কিন্তু আমাদের বাঙালি ফুটবলকে কোনোভাবে এখানে আছে না। এইটা আমার খুব শুধুমাত্র গোলকিপার নয়, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা বলছি, এটা আমার ব্যক্তিগত। প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে, দেখুন আমি ফুটবল সবে ছেড়েছি, আমার এখনই কোচিং আসার ইচ্ছা নেই, অনেস্টলি বলছি। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে, যদি দেখা যায় বাঙালি কোচেরা কিন্তু সেইভাবে এখনো কিন্তু আমাদের ইন্ডিয়ার বিস্তর সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। যেমন সঞ্জয় দা ছিলেন, সঞ্জয় দার পরে যদি বাঙালি কোচ বলা যায়, কিছু বাঙালি কোচ যারা রয়েছে এখন কলকাতা লিগ ফুটবল লিগ, বেশ কিছু বাঙালি কোচ আছে,
অস্বীকার আমি করবো না। কিন্তু আমাদের জাতীয় স্তরে বাঙালি বাঙালি কোচদেরকে যেতে হবে। এখন শঙ্করলাল গেছে, এরকম অনেক কোচ যাদেরকে জাতীয় স্তরে গিয়ে তাদের কোচিং করাতে হবে। আমি শুধুমাত্র যদি আমার বেঙ্গল সীমাবদ্ধ থাকি, আমি সেই কোচিং আগে যাবে, মানে আমি কোচদের ভবিষ্যতে বলতে পারবো না, দেখতে পাচ্ছি। আমি আজকে বলছি, আজকে রিলেডিস নেই, আজকে বলুন, আজকে বিভিন্ন, আজকে মোহনবাগানে রাজা এসেট করেছিল, ক্লাইম্যাক্স ছিল, এরকম অনেকেই আছে যারা কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে কোচিং করাচ্ছে। তো আমার এই বাঙালি কোচদেরকে বিভিন্ন রাজ্যে গিয়ে কোচিং করতে হবে। যদি আমার কথা বলা হয়, আমি আমার দুটো একাডেমি ছিল। আমি যখনই আমি আমার ইচ্ছা ছিল আমার বেঙ্গল বিভিন্নভাবে একাডেমিকে প্রস্তার করার। যখনই কোনো একাডেমি গ্রাউন্ড নিয়েছি, সবার প্রথমে আমাকে আগে ফেস করতে হয়েছে সেই গ্রাউন্ড বা ক্লাব থেকে বলা হচ্ছে যে আমরা কি পাবো। আমরা যখন কোনো গ্রাম স্তরে গিয়ে কোনো বাচ্চা তুলতে যাচ্ছি, আমরা কিন্তু সেখানে কেউ আমরা ভাবছি না যে আমরা ওখান থেকে কি পাবো, আমরা ওখান থেকে চেষ্টা করছি আমরা কটা বাচ্চা তুলতে পারি। কিন্তু সেখানে যারা লোক মানুষের রয়েছেন তাদের ফার্স্ট কথা থাকে সেই ক্লাবের যে আমরা কি পাবো, তাদেরকে দিতে গিয়ে এবং আশেপাশে আরো বিভিন্ন কিছুতে ইনভলভ হয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের ওই গ্রামস্তরে গিয়ে ওই প্ল্যাটফর্মটা দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা ফেস করতে হচ্ছে অনেককে, মানে ফুটবলার তুলে আনতে। এখনো আপনি যে কোনো দেখবেন যে কোচিং ক্যাম্প অনেক আছে, কিন্তু ভালো কোচিং ক্যাম্প এবং ভালো স্তরের কোচিং ক্যাম্প যারা লাইসেন্স করেছে এমন কোচিং ক্যাম্প, সেরকম কোচিং ক্যাম্পের সংখ্যা কিন্তু কম। আমি বলতে চাইছি এমন কোচিং ক্যাম্প হতে হবে, প্রফেশনালিস্ট কোচিং ক্যাম্প হতে হবে। আপনারা শান্তি দিকে দিয়ে কোচিং পাওয়াচ্ছেন, যারা শান্তি দিয়ে অনেক বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেরকম কোচিং লোক যা সেরকম কোচকে বা সেরকম প্লেয়ারকে নিয়ে আসতে হবে কোচিং স্তরে, যারা বাচ্চাদেরকে ঠিকঠাক এডুকেট করতে পারবে। এই নয় যে আজকে যে কেউ একজন, এখন জানবেন এখন প্রচুর কোচ প্রচুর লাইসেন্স হচ্ছে, এখন অনেকে লাইসেন্স করেছে। আমি একটা কোচিং লাইসেন্স করেছি যেখানে সি লাইসেন্স হয়েছে। আমি অনেস্টলি বলছি, আজকে ফুটবল ছেড়ে দিচ্ছি, আমার বলতে দ্বিধা নেই। একটা 59 ইয়ার্সের লোক যদি আজকে কোচিং করে, সি লাইসেন্স করে, সে আজকে মাঠে কিভাবে, আজকে সে বাচ্চাদেরকে কি করে শেখাবে, একটা বাচ্চাকে কিভাবে আজকে লং শট করা শেখাবে, আজকে বাচ্চাকে কিভাবে সে ডাইভ করা শেখাবে। আমি যেটা আমার মনে হয়, এখন বাচ্চারা অনেকেই চায় যে আমাদের সাথে কোচ বন্ধুত্ব মতন খেলবে। এবং সেকেন্ড যদি বলা যায় যে আপনি যদি বলেন যে সেকেন্ড কোশ্চেনটা আপনার ছিল আইএসএল এর বিদেশি কোচ কি সত্যি দরকার? অবশ্যই। যদি আমি কিছুদিন আগে যখন ইন্ডিয়ার কোচ সেট করা হয়েছিল, তখন আমি বলছিলাম যে আমার মনে হয় যে ইন্ডিয়ান কোচকে চান্স সুযোগ দেওয়া উচিত। সত্যি সুযোগ দেওয়া উচিত, কারণ ইন্ডিয়ান কোচকে যদি সুযোগ না দিই তাহলে আমরা বুঝবো না যে একটা ইন্ডিয়ান কোচের কতটা ক্যাপাবিলিটি আছে, বা একটা কোচের যে সেন্টিমেন্ট বোঝা, সেটা কিন্তু সে যদি আমাদের ইন্ডিয়ার সেন্টিমেন্ট না বোঝে, সে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ঢোকাতে পারবে না যে ইসমাইল কতটা গুরুত্ব, মোহনবাগানে কতটা গুরুত্ব, বা ইন্ডিয়া জার্সি পরা কতটা গুরুত্ব। তো আমার সেই দিক থেকে মনে হয়েছিল যে অবশ্যই ইন্ডিয়ান কোচদের আমার মনে হয়েছে যে তাদেরকে কিছু চান্সের জন্য ট্রাই করা উচিত, যে তারা যেন ইন্ডিয়ায় তারা যেন টপ লেভেলে কোচিং করতে পারে। অনেক প্লেয়ারই আছে, আমি ব্যক্তিগত নাম করে বলবো না কাউকে। সবাই বলে যে আমরা ফুটবল যেন কিছু করতে চাই, তারা বিভিন্ন ক্লাবের টাই আপ করেছে, বিভিন্ন ক্লাবের সাথে রয়েছে। আমি আমার কথা যদি বলা যায়, আমি সবসময় বলেছি যে আমি যতক্ষণ যে কোনো টিমে যে কোনো জায়গায় থাকবো, আমি যতক্ষণ 100% দিতে পারবো ততক্ষণ আমি দেবো, যখন আমি দিতে পারবো না আমি সেখান থেকে বেরিয়ে যাবো। আমাদেরকে এক্স প্লেয়ার যারা রয়েছে বা যারা সিনিয়র প্লেয়ার রয়েছে, তাদেরকে ঠিকঠাক মতো ইউজ করা হচ্ছে না, সেটা যে স্তরেই বলুন। শুধুমাত্র তাদেরকে আমি পেছনে বসিয়ে রাখলাম, পেছনে বসিয়ে দুটো হাত তুলে দিয়ে আমি বললাম যে আমরা আছি, আমি আছি, এইভাবে কোনো বেঙ্গলি প্লেয়ার, কোনো প্লেয়ারকে সাহায্য পাওয়া যাবে না। তাদেরকে ফিল্ডে নিয়ে আসতে হবে, কেননা যে কোনো বডিতে টেকনিক্যাল ব্যাপার বুঝে সেসব প্লেয়াররাই বুঝে। টেকনিক্যাল ব্যাপার কিন্তু কখনো কোনো বাইরের স্তরের মানুষ এসে বুঝবে না। আমি জানি না আপনারা কতটা আমার কথাটা ধরতে পারছেন। যদি আমাদের মতো যারা এক্সপ্লেয়ার রয়েছে, যে আমি রিসেন্টলি হয়েছি, যারা এতদিন ধরে দিল্লি কোচ থেকে শুরু করে প্রচুর এক্সপ্লেয়ার রয়েছেন যারা খেলে গেছেন, তাদেরকে যদি মাঠে ইউজ করতে হয়, আমাদের এখন রাজ্য সরকার থেকে শুরু করে আইএফএ থেকে শুরু করে যারাই গেছেন, এফএফ থেকে শুরু করে, তাদেরকে
নিয়ে আসতে হবে তাদেরকে মাঠে এবং তাদেরকে স্কাউট করতে পারতে হবে বিভিন্ন জায়গায়। আজকে আপনারা দেখছেন কেএসএল কেরালা একটা ফুটবল লিগ হচ্ছে, কেএসএল বলে, জানি না সবাই জানেন কি না। পুরো একদম আইসিএল ফরম্যাটে হচ্ছে। কেন কেরালা চাইছে যে আমাদেরকে ফুটবল এখান থেকে আমরা ডেভেলপ হোক। তারা কত টাকা ইনভেস্ট করেছে, কত তারা ইনভেস্টার নিয়ে এসছে। শুধু মুখে বলছি যদি আমরা যে আমরা বেঙ্গল থেকে ফুটবলার তুলবো, শুধু মুখে বললে হবে না, আমাদেরকে অনেক কাজ করতে হবে, ফিল্ডে নামতে হবে এবং ফিল্ডে নামার জন্য আমাদেরকে অ্যাক্টিভলি অনেককে থাকতে হবে। আমি যদি বলি যে হ্যাঁ আমি আছি আপনাদের সাথে সাপোর্ট করবো, তো সাপোর্ট করতে গেলে আপনাদের উচিত যে আপনি যারাই আছেন আমাদেরকে মাঠে নিয়ে আসতে এবং আমাদেরকে বলার জন্য, যদি আমরা না আসি আমরা যদি প্রেসিডেন্ট থেকে তখন বলতে পারো যে আমরা আমাদেরকে সেইভাবে ডাকা হয়েছে বা আমরা শুধুমাত্র আমরা ইউজ করা হচ্ছে। আমাদের ডাকা হয় বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র স্টেজে ডাকা হয়, বক্তৃতা দেওয়া হয়, চলে যাওয়া হয়, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি ফিল্ডে কতজনকে ইউজ করানো হয় বলতে পারবে? আজকে দিদিকে ইউজ করা হয়, দিদিকে বলা হচ্ছে আপনারা বাচ্চাদের কিনতে হবে, এইভাবে কতজনকে করা হচ্ছে? সুইটন, আপনার সেরা ম্যাচ ডেঞ্জারাস স্ট্রাইকার যাকে ফেস করতে একটু ভয় পেতে, এবং সেরা আপনার কোচ অ্যান্ড বেস্ট ডার্বি, এই চারটে প্রশ্ন। সেরা ম্যাচ, বেস্ট ডার্বি, সেরা ম্যাচ, ডেঞ্জারাস স্ট্রাইকার। অবশ্যই আমি বাঙালি এবং বাঙালি একটা সবসময় ইমোশন থাকে, মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেই দিকে দেখতে গেলে সবসময় আমি বলবো যে আমার কাছে বেস্ট ম্যাচ অবশ্যই ইস্টবেঙ্গলের কোনো একটা ম্যাচ অবশ্যই বলবো। কিন্তু স্টিল এখন আমার মনে আছে যে ফেড কাপে ডেলপুরের ম্যাচ ছিল, যখন রান্ডি মার্টিন ছিল, পেটো ছিল, সেই সময় একটা টুর্নামেন্ট আমার এখনো মনে হয় কটাকে হয়েছিল, সেমিফাইনাল ছিল। সেই ম্যাচটা এখনো পর্যন্ত আমার মনে হয় একটা বেস্ট ম্যাচ। যদি বলা হয় সেরা ডার্বি, আমার লাইফের ফার্স্ট ডার্বি, আমরা দুপুর জিতেছিলাম, প্যারেডো গোল করেছিল, আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আমি 25টা ডার্বি খেলেছি, সেখান থেকে আমার 5টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তার মধ্যে একটা ম্যান অফ দ্য ম্যাচ আমার ফার্স্ট ম্যান অফ দ্য ম্যাচ ছিল, ওটা দ্যাট ইজ মাই ফার্স্ট বলা যায় ম্যান অফ দ্য ম্যাচ এবং আমার সেরা ডার্বি ছিল। যদি বলা যায় আমার বেস্ট কোচ, আমাকে চিমারা আমাকে একটা জায়গা করে দিয়েছিলেন, তখন সংগ্রাম মুখার্জি সুব্রত পালের মতো প্লেয়ার ছিল, তাকে বসিয়ে আমাকে জায়গা করে দিয়েছিলেন, সেই জন্য চিমারার কাছে আমি গিয়ে থাকবো। কিন্তু স্টিল না, আমার কাছে বেস্ট কোচ যদি আমি শাসন বলা যায়, আমি স্ট্যানলি রোজারিও, যখন ইন্ডিয়া থেকে তখন এসেছেন, হয়তো অনেকেই চিনবেন। আর ডেঞ্জারাস স্ট্রাইকার যাকে ভয় পেতে, আমার সাথে খেলেছে, আমি ওর এগেন্স্টে 2 বছর আমরা পেয়েছি, তারপর আমার 3 বছর পেয়েছি, তারপর আমার সাথে খেলেছে, ওরা ভালো পেয়েছি অলওয়েজ। আমি এত বছর ময়দানে খেলেছি, আমি ময়দান থেকে কখন আমাকে অনেকে বিভিন্ন কোশ্চেন করেছে, লাস্ট ম্যাচেও আমি একটা কথা বলেছি, আমি কোনো কিছু আক্ষেপ করি না বা আমি কোনো কিছু আশা করি না ময়দান থেকে। হতে পারতো আমি আমার লাস্ট ম্যাচটা, আমি কিছুদিন আগে আমি বলতে পারতাম এটা আমি লাস্ট ম্যাচ খেলছি, আমি সেদিন সকালে আমি বলেছি এবং অনেকে আমাকে এসএমএস করেছে, দাদা আপনি যদি আমাকে বলতেন আগে, আমার অনেক ফ্রেন্ডসরা বলেছে, তাহলে আমরা সবাই আসতাম। কিন্তু আমি বলি, আমি সকালেই আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি আমার লাস্ট ম্যাচ। তার একটাই কারণ, আমি এত বছর খেলেছি ময়দানে, ময়দান থেকে কোনো কিছু তখন আশা করিনি। যদি আশা করি তাহলে সেটা আমাকে নিরাশ হয়ে যেতে হবে। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগত ভাবে আমি ফুটবলের সাথে এবং ফুটবলের বাইরে আমি একটু অন্যভাবে চলা পছন্দ করি। আমি এরকম নয় যে আমি আমার কিছু পেতে গেলে বা কিছু চাইতে গেলে, যারাই আমাকে দেখেছেন দাদা, আমি কখনো কাউকে আমাকে একটা ফোন, আমি কাউকে একটা কোনো কিছু চেয়ে বলেছি যে আমার এটা দরকার বা আমার এই ব্যাপারে আসো বা আমাকে একটা চান্স দাও, সুযোগ দাও, আজ পর্যন্ত কোনো কোচ, কোনো অফিসিয়ালকে কখনো বলতে পারবে না, কখনো না। আমি যত বছর ফুটবল খেলেছি আজ পর্যন্ত কখনো কোনো প্রেস কনফারেন্সে ইস্ট বেঙ্গলের এগেইনস্টে একটা কোনো বাজে স্টেটমেন্ট আমার তরফ থেকে যায়নি, আজ পর্যন্ত যায়নি। কারণ ওই ক্লাব থেকে আমি কতটা করে এক্সপেক্ট করি, যতটা আমি মোহনবাগান করি, অবশ্যই মোহনবাগান আমার কাছে গ্রাম অস্বীকার করা যাবে না। সেটাকে দাঁড়িয়ে আমি ফুটবল থেকে অবসর নিয়েছি এবং ফুটবল থেকে এখন আমি কিছু করতে চাইছি। তার একটাই কারণ, এখন যে সিনারিও আমি এখন ময়দানে দেখেছি, যেটা আপনারাও হয়তো দেখবেন, আপনারা 5টা বছর আগে মাঠে যেতেন, প্লেয়ার দেখতেন, প্র্যাকটিস দেখতেন,
প্লেয়ারের সাথে কথা হতে পারে, এখন আপনার সাথে হয়তো এখন ডিসিশন হয়ে গেলে প্লেয়ারের সাথে কথা হয় না, কিন্তু অ্যাটলিস্ট আপনার প্র্যাকটিসটা দেখতে পারতেন, আপনারা মাঠ কভার করতে পারতেন। আগে দর্শকরা অনেকগুলো আগে ইয়ে হতো, 10 মিনিটের খেল অনেক কিছু হতো, ওই টাইমটা ওই সময়টা জন্য বসে থাকতো, কখন হবে রাতে সেই সময়ের জন্য সবাই বসে থাকতো যে আমরা স্পোর্টসের ওই সময়টা দেখবো। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও সবাই বসে থাকতো ওই সময়টার জন্য বসে থাকতো, তখন ওই সময়টা আসবে। তার জন্য আপনারা সারা দিন খাটতেন, খেটে ওই 10-15 মিনিট 20 মিনিট আধ ঘন্টার জন্য নিউজ নিয়ে আসতেন। এখন কিন্তু সেই বাচ্চা সেটা দেখতে পায় না। এখন ময়দানের কালচারটা আমি বলবো অনেক প্রফেশনাল হয়ে গেছে, অস্বীকার করবো না। প্রফেশনাল হতে গিয়ে আমরা নিজেদের একটা কোথাও একটা আমাদের নিজের জায়গা হারিয়ে ফেলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি যেভাবে দেখে এসেছি আমার এই বাংলার ময়দানটাকে এখন সেভাবে আমি দেখতে পাচ্ছি না। আমি সেই জন্য যদি আমাকে কখনো আমাকে একজন ব্যক্তি, যিনি একজন গণ্যমান্য ব্যক্তি, অবশ্যই আমি নাম বলছি, তিনি আমাকে কিছুদিন আগে ফোন করে বললেন আমাদের এলিট ক্লাস যারা এখন কলকাতা থেকে টপ টিমে এখন খেলছে প্রিমিয়ার ডিভিশনে, যে আমি তোমার টিমে এই টিমে তোমাকে আমি দেখতে চাই, তুমি এই টিমকে যেভাবে দরকার প্লেয়ার নাও সবভাবে থাকো আমাদের সাথে। আমি একটি কথা বলেছিলাম যে দেখুন আমি যদি থাকি, আমি যেভাবে যে সিনারিওটা এই সিনারিওর সাথে আমি থাকতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি যদি কখনো যদি দেখি মনে হয় যে আমার কলকাতা ময়দান কিছুটা আগের মতন ফিরে এসেছে, আমরা সেই সময় আমরা ফিরেছি যখন মাঠে আপনারা ফটো তুলতে পারছেন, যেতে পারছেন, সেই খেলার সময়গুলো ফিরে এসেছে, ছোট ছোট সময়গুলো যেগুলো 10 মিনিটের 15 মিনিটের খেলার সময়গুলো দেখা যাচ্ছে। আমার মনে হয় সেই সময়টার জন্য আমি ওয়েট করছি কোথাও, যত না পর্যন্ত আমি নিজের খেলা ছাড়াচ্ছে আবেগপ্রবণ, তার থেকে বেশি আবেগপ্রবণ আমি আরো বেশি যে সেই ফেসটা আমি কোথাও মনে হয়েছে আমরা হারিয়ে ফেলেছি। আমি জানি না আপনার কথা সুগার মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান নামটা এমন একটা নাম, আপনি দেশ কেন বিদেশে যে কোনো দেশে খেলবেন। আমার মনে আছে যখন আমরা এইডসে খেলতে সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরে প্রচুর বাঙালি এবং অনেক ইন্ডিয়ান, এখনো মানে তখন মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক ম্যাচ থাকতো, তারা দেখতে আসতো যে মোহনবাগান খেলছে বা ইস্ট বেঙ্গল খেলছে। তারা এটা দেখতে আসতো না মোহনবাগান কি টিম পাঠিয়েছে, ইস্ট বেঙ্গল কি টিম পাঠিয়েছে, তারা দেখতে আসছে মোহনবাগান ইস্ট বেঙ্গল দেখতে আসছে। আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান যখন মাঠে খেলবে তাদের ফুল অল টিম নিয়ে খেলা উচিত, শুধুমাত্র টিমের স্বার্থে না, এই সাপোর্টারদের স্বার্থে। কেননা তাদেরকে নিয়েই এই দলগুলো, এটা কোনো ব্যক্তিগত দল তো নয়, এটা এমন একটা দল যেখানে পুরো সমর্থকদেরকে নিয়ে এই দল, এবং সেই দিকে দাঁড়িয়ে অবশ্যই আমার ব্যক্তিগত মত এটা, এই কলকাতা লিগকে বাঁচিয়ে রাখতে হবে। কলকাতা লিগকে বাঁচিয়ে রাখতে গেলে আমার ফুল টিম নিয়ে খেলা উচিত, এটা আমার ব্যক্তিগত।